আমরা গেলাম সুনামগঞ্জের ধরমপাশার সুখাইর জমিদার বাড়ি। হ্যাঁ, এটা পূজাই তো। আর থাকতো পেছনে আরো ঘর আছিল, বড় বড় বাড়ি আছিল, বাউন্ডারি আছে তো পেছনে। 1691 সালের দিকে মোগল শাসন আমলে মহারাজা মহামাণিক্য দত্ত হুগলি থেকে আসা যাওয়ার পথে কালিদহ সাগরের স্থলভূমি ভাটির প্রকৃতি রূপে মুগ্ধ হয়ে সুখাইরে জায়গির কেড়ে নেন। ওই সময় এই বাড়ি তৈরির প্ল্যান করা হয়। পাশে পাহাড়ি নদী বৌলাই আর মেঘালয় পাহাড় আছে উত্তরে। এই যে এই দিকটা ছিল মূল বাড়ি ঘর, জমিদারদের মূল বাড়ি ঘর এখানে ছিল। ভিটগুলো এখনো আছে, এক একটা ভিট আছে এখনো। এই ভিটগুলো থেকে জমিদারি সামলানো হতো এখানে। আপনারা ইতিহাসটা সংক্ষেপে শুনেছেন, আমরা নিশ্চয়ই আরো ইতিহাস বলবো। এই প্রতিটা ভিটেই অসাধারণ সুন্দর এক একটা স্থাপনা ছিল। এবং দেখেন জমিদারের রুচি এবং নিরাপত্তা সব দিক মিলিয়ে তারা যে অন্যরকম ভাবে প্ল্যানিং করতো, সেটা একটা উদাহরণ এখানে। দুই পাশে দুইটি নদী, যেখানে তারা সেখানে তাদের জমিদারি কায়েম করেছিল। দুই পাশে দুইটি নদী আছে এবং সেই নদীগুলোর পাশে, যে এ পাশে একটি নদী ছিল, খাল ছিল, দেখা যায় এখনো কোনো রকম অস্তিত্ব আছে। আর সামনের দিকটা আমি আপনাদেরকে দেখিয়েছি। যেটা আপনাদেরকে আমি দেখাতে এ পর্যন্ত নিয়ে আসছি, সেটা হলো দেখেন আপনারা, সেই যে ধ্বংসাবশেষ এখনো ঝুলে আছে। আমার মনে হয় যদি বাংলাদেশের সরকারের এমন কোনো ইচ্ছা আগ্রহ থাকতো যে এগুলোকে একটা টুরিস্ট স্পট করা যায়, নিশ্চয়ই অনেক স্বপ্ন, অনেক গাথা, অনেক মানুষের গল্প 200-300 বছর এই জমিদার বাড়ি শাসন করেছে। এখানে নিশ্চয়ই একসময় জমজমাট ছিল, শিশুরা ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল। দেখেন সেই পুরনো বাড়ি ঘরগুলো এখনো সেগুলো রয়ে গেছে। আমি সীমানা প্রাচীরটি আপনাদেরকে দেখাবো। দেখেন সূর্য অস্ত যাচ্ছে, কি অসাধারণ চয়েস ছিল তাদের। হ্যাঁ, এই যে সীমানা প্রাচীরটি এখন এখানে রয়ে গেছে। 1995-এ 3 জন জমিদার এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং তারপরে এটি প্রতিষ্ঠা লাভ করে। সুখাইয়ের জমিদার বাড়ির সামনের অংশটা দেখেছি, পিছনেটা কিছুটা দেখেছি। দেখেন এখনো যেটুকু অস্তিত্ব রয়েছে, এই ভবনটা হয়তো পুরোপুরি ক্ষয়ে যায়নি, সামনের দিকটা ক্ষয়ে গেছে। সেগুলো একটা পরিবার এখনো সেটাকে দেখে রেখে এখানে বসবাস করছেন। এই যে মূল জমিদার বাড়ি, 3 ভাইয়ের 3টি বাড়ির একটি বাড়ির পেছনে এই জমিদার বাড়ির এই অংশটি এখনো কিছুটা আংশিক টিকে আছে। কিন্তু এগুলো যদি শুরু থেকে 80-র দশক, 90-এর দশকেও বাংলাদেশের সরকারগুলো বা 2000 পরবর্তী সরকারগুলো এগুলো যদি একটু সংরক্ষণ করত, তাহলে এর প্রত্যেকটাই হতে পারত বাংলাদেশের অতুলনীয় এক একটা পর্যটন স্পট। এতে কোনো সন্দেহ রাখে না। এই যে অসাধারণ রূপ এই গ্রামের, এই অসাধারণ প্রকৃতির খেলা। এখান থেকে পাহাড় কিন্তু খুব বেশি দূরে না, মেঘালয় পাহাড়, আমাদের গারো পাহাড় 20 কিলোমিটারের মতন। জমিদাররা সেটি বেছে নিয়েছিলেন এবং এই যে সুন্দর স্থাপনা, এত বিশাল স্থাপনা করা, এমন একটি জায়গায় জমিদারি করা, এটা কিন্তু সেই সময়ের তুলনায় চারটিখানি কথা ছিল না। এখানে জমিদার বাড়ির বিশাল এক দিঘি ছিল, যার ঘাটটি এখনো রয়ে গেছে। ঐতিহ্যবাহী ঘাট, প্রতি পদে পদে ঐতিহ্যের ছাপ। সেই ঘাটটি রয়ে গেল, কিন্তু দিঘিটির আর এখন অস্তিত্ব নেই। যাই হোক, 3 ভাই জমিদার মোহনলাল রায় চৌধুরী, জমিদার রাজীব রায় চৌধুরী এবং কেশব রায় চৌধুরী, 3 জনের চেষ্টায় এই সুখাইর জমিদার বাড়ি। একটা গল্প আছে, ইংরেজ প্রশাসক ভ্যালেন্টিয়ার এই বাড়ি দেখতে এসেছিলেন। বাঘ শিকারের জন্য তিনি গিয়েছিলেন টাঙ্গুয়ার হাওরে। খবর এসেছিল 3টি বাঘ জিম্মি করে রেখেছে ভ্যালেন্টিয়ারকে। পরে ওই সময়ের জমিদার চিত্তরঞ্জন রায় চৌধুরী আইন লঙ্ঘন করে বাঘ 3টিকে গুলি করে মেরে ভ্যালেন্টিয়ারকে উদ্ধার করেন। এজন্য চিত্তরঞ্জন রায় চৌধুরীকে একটি বন্দুক উপহার দিয়েছিলেন ইংরেজ সাহেব। কোন ঘরগুলা, এখানে কোন ঘরগুলা কি, এই যে এটা একটু, এটা পরে গ্রিল দিয়ে আটকানো হয়েছে, তাই না? না, মানে এইদিকে। আচ্ছা, এটা মানে দুর্গা মণ্ডপ। ও আচ্ছা, এটা দুর্গা। এখন কি পূজা আপনারা এখানেই করেন? না না না, ওইদিকে আরেকটা আছে দুর্গা মণ্ডপ। ও একই ওই বাড়িতেও? হ্যাঁ, ওই বাড়িতে। ও 2 ভাইয়ের বাড়িতে 2টা দুর্গা মণ্ডপ। আচ্ছা, আর তো এটা ছিল মানে নাচমহল। ও, এটা ছিল রংমহল বলা হয়। আচ্ছা আচ্ছা, এটা রংমহল ছিল। রংমহল। হ্যাঁ। আর ওই ভিতরেটা এইখানে মানে গান বাজনা সঙ্গীত চলতেছিল। আচ্ছা আচ্ছা, ওই যে ওই পাশেরটার মধ্যে। ওই পাশেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সঙ্গীত এটি সারা তো মানে অনেক বিরাট বিরাট মানে ঘর আছিল। সামনে আরো বিল্ডিং আছে। ওই বিল্ডিং গুলো সব শেষ বিল্ডিং। আচ্ছা, আর ভেতরের গুলা কি থাকার মানে মূলত জমিদাররা থাকতেন কোথায়? এটা এখানে থাকার না, থাকার ঘর তো ভিতরে বিরাট বড় বড় ঘর ছিল।
ওগুলো সব খুব ভেঙে সুন্দর সুন্দর। এগুলো মূলত রঙ্গমহল বা এগুলো আছে, বাইরের ঘর। মানে 47 সালের পর থেকে 47-এর পর থেকে মানে এগুলা আস্তে আস্তে মানে বিলুপ্তির দিকে গেছে। আচ্ছা। ও তারপরে আর সরকার ওইগুলো না, সরকারি ভাবে কোনো উদ্যোগ নাই। কি করবে? ঠিক আছে। 47-এর পর থেকে মানে মন্দর বলে এখনো কেউ আসে না কে? এখানে সরকারি কোনো এগুলা রক্ষার জন্য? না না না, কি বলতেছেন 47-এর পরে? পরে তো মানে এই যে মানুষ লোকজনের মনোবল ভেঙে গেছে, এখানে থাকবো কি ইন্ডিয়া চলে যাবো এই ধরনের একটা ভাব, ঘর দরজা বিক্রি করে এই বিভিন্ন সময় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সর্বশেষ হইল মানে 71-এ আচ্ছা যাও কিছু আছিল, 71-এ সব বিক্রি সিক্রি করে ইন্ডিয়া যাওয়া হয়েছে। কেউ আর এই দেশে আসবে না। যখন দেশ স্বাধীন হলো তারপরে আমরা কিছু কিছু মানে আবার এই দেশে আসছেন। আসছি।